হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস কালেক্ট টু আনাদার ভ্লগ। আজ নিয়ে চলে এসেছি দীঘার লাস্ট ফ্ল্যাটের ভ্লগ নিয়ে। তো তোমরা কারা কারা আমার দীঘার বাকি দুটো রিসেন্ট আপলোডের ভ্লগ দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর প্রথম ফ্ল্যাটের ভ্লগটা তো বেশ কয়েক মাস আগেই ছেড়েছিলাম, সেটা তো তোমরা জানোই। যেহেতু এটা মে মাসের স্টোরি, অনেক দিন থেকে গ্যালারিতে পড়েছিল, কিছুতেই আর পোস্ট করা হয়ে উঠেছিল না, তো ভাবলাম এখনই পোস্ট করে দিই। হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং টু ইউ অল। আজ হচ্ছে 30th মে, আমার বার্থডে, আমার স্পেশাল ডে। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে এই এতগুলো গিফটস পেয়েছি। এখন আছি দীঘাতে। ভোরবেলা 5টার সময় উঠে গেছিলাম সি বিচে, তারপর ওই মোটামুটি 6টা সাড়ে 6টার সময় এসে আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ফ্রেশ হবো, স্নান করবো, দেন যাবো জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে, দীঘার নতুন জগন্নাথ মন্দির। তো চলো, তারপর ওখানে গিয়ে তোমার সাথে বাকি ব্লগটা শেয়ার করছি। তো তোমাদের তো বললামই 13 মে 2025-এর স্টোরি এটা। সকালবেলা ঘুম থেকে উঠে দেন সি বিচে গেছিলাম, ওখান থেকে ফ্রেশ হাওয়া নিয়ে, এনার্জি নিয়ে, দেন তারপরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। ওল্ড দীঘায় যেহেতু আমরা ছিলাম, ওখান থেকে জাস্ট একটা অটো বা টোটো করলে 10 টাকা ভাড়া নেয়, একদম জগন্নাথ মন্দিরের সামনেই নামায়, একদমই বেশি দূরে নয়, ডিস্টেন্স একদমই খুব বেশি নয়। তো দেখো জগন্নাথ ধামের সামনে চলে এসেছি। আমি ঠিক জানি না কত একর জমির ওপর এটা তৈরি, বাট অনেক অনেক বড় বিশাল এরিয়া নিয়ে খুব সুন্দর মন্দির বানিয়েছে। পুরীর ধাঁচে মন্দিরটা বানিয়েছে, কিন্তু পুরীর মন্দির তো অবভিয়াসলি পুরীর মন্দির, ওটার মাহাত্ম্য আলাদাই। আর এখানেও বেশ সুন্দর, মন্দিরটা সুন্দরই বানিয়েছে, পুরীর ধাঁচে বানিয়েছে, বাট একটু অন্যরকম ব্যাপারও আছে, মানে অন্যরকম কারুকার্য বা অন্যরকম সৌন্দর্যও আছে। তো যাই হোক, দেখো জগন্নাথ মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করে গেছি, আর অনেকগুলো দ্বার আছে এখানে। তো ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এবং এখানে কিন্তু প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রাকেও আমি খুব ভালোভাবে স্পষ্ট করে ক্যাপচার করার চেষ্টা করেছি এবং তোমাদের সামনে তুলে ধরার ট্রাই করছি এই ব্লগটার মাধ্যমে। তো দেখো মন্দিরের বেশ অনেকটা ভেতরে এবার ঢুকে এসেছি, এখানে কিন্তু খুব সুন্দর একটা পদ্ম পুকুর বানিয়েছে। এখন চলে এসেছি দীঘা জগন্নাথ মন্দিরের ভেতর। তো পুরো ব্লগটা তোমাদেরকে শেয়ার করছি, খুব সুন্দর বানিয়েছে পুরো স্ট্রাকচারটা, তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করছি ব্লগের মাধ্যমে। আর মন্দিরের ভেতরে এবং পুরো মন্দির চত্বরে প্রচুর ছোট ছোট ঠাকুর রয়েছে, কিছু আমি তোমাদেরকে এই ব্লগে শেয়ার করছি। যারা এখনও দীঘার জগন্নাথ মন্দির দর্শন করনি, তারা আশা করি আমার এই ব্লগটা দেখে কিছুটা আন্দাজ পাবে এবং নিজেরা চাইলে অবশ্যই ভিজিট করতে পারো। দীঘা জগন্নাথ মন্দির স্টেশনের একদমই জাস্ট পাশেই, তো ট্রেন থেকে নেমেই হাঁটা পথে জাস্ট 2-4 মিনিটের রাস্তা। দেখো আমরা কিন্তু এবার মেন মন্দিরে, অর্থাৎ জগন্নাথ প্রভুকে দর্শন করার উদ্দেশ্যে উপরের দিকে উঠে যাচ্ছি। এই বার্থডে মর্নিংটা একটু অন্যরকম ছিল, এবং যেহেতু এই প্রথমবার বাড়ির বাইরে বার্থডেটা কাটিয়েছি, তো যাই হোক ভালোই কেটেছিল, খুব একটা খারাপ কাটেনি। তবে বাড়ির বার্থডে সেলিব্রেশনটাই আমার বেশি ভালো লাগে। এবারে নিজেরা একটুখানি প্ল্যান করেছিলাম যে প্রত্যেকবার তো বাড়িতে থাকি, এবারে একটু ঘুরতে যাই। তো যাই হোক, ওখানে ঘুরতে গিয়ে আবার মানে বাড়ির খাওয়া দাওয়াগুলো, যেরকম মা সকাল সকাল পায়েস বানিয়ে দেয়, ভাত, সাথে 5 রকম ভাজা, সাথে আমি যা যা ভালোবাসি সব কিছু বাজার থেকে এনে আগে থেকে রেডি করে রাখে, সব কিছু বানিয়ে দেয়, বাট বাইরে তো সেটা পসিবল নয়। তো যাই হোক, একটা বছর কাটিয়েছিলাম বাইরে, নতুন এক্সপিরিয়েন্স হলো। এই যে মা আর মামুনি রয়েছে, আর কাঞ্চনও রয়েছে সাথে। আমি কিন্তু একদম চলে গেছি সোজা মন্দিরের ভেতরে। দেখো এবারে কিন্তু জগন্নাথ প্রভুর দর্শন পাবে তোমরা, তো ব্লগটা দেখতে থাকো। আর এই যে তোমাদের সামনে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, দেখো কেমন লাগছে, দেখো জুম করে দেখাচ্ছি। ভেতরে তো আর প্রবেশ করতে দেয় না, এইখানেই শেষ, এই অবধি শেষ, এই দ্বার থেকে তারপরে প্রভুকে দর্শন করতে হয়। আর দেখো এবার মন্দিরে দর্শন করে খুব বেশিক্ষণ যেহেতু দাঁড়াতে দেয় না, বাঁশি বাজাতেই থাকে, প্রভুকে দর্শন করে বেরিয়ে আসলাম, সাথে আমার গোপলুও ছিল। তো তারপর বেরিয়ে এসে আশেপাশে ছোট ছোট মন্দিরগুলো ঘুরছিলাম। তো দেখো এখানেও একটা ছোট মন্দির রয়েছে,
আর এরকম বললামই অনেক ছোট ছোট দেবদেবীরা রয়েছে পুরো মন্দির চত্বরে। তো বেশ ভালো লাগবে, খুব সুন্দর পরিবেশ। বাট আমরা যেহেতু গরমকালে গেছিলাম তাই প্রচণ্ড গরমে কষ্ট হয়েছে। তোমরা পারলে গরমকালটা অ্যাভয়েড করে যেতে পারো, এটা আমার সাজেশন বলতে পারো। মানে গরমকালে সি বিচে খুব ভালো লাগবে, কিন্তু এই মন্দিরে গিয়ে মানে পাটা জাস্ট পুড়ে যাচ্ছিল, এত প্রচণ্ড রোদ আর গরম ছিল। ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। দীঘার জগন্নাথ মন্দির বিশাল এরিয়া নিয়ে দারুণ সুন্দর করে তৈরি করেছে। তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যারা এখনও করোনি। তো চলো টাটা। তো দেখো পুরো মন্দির চত্বরটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা দেখে শেষে একটা ছোট্ট তোমাদের মূল্যবান কমেন্ট করে আমাকে জানিও অবশ্যই। আর এতটাই গরম ছিল, দেখো সবাই কিন্তু ছাতা ইউজ করছে, ছাতা ছাড়া আর হাঁটাই যাচ্ছিল না। আর এই যে ভোলেনাথ। হ্যালো গাইস, তো এই হচ্ছে আমাদের হোটেলের বারান্দা। আর এখন দেখো একটা নতুন ড্রেস পরে নিয়েছি, এখন হচ্ছে লাঞ্চ করতে। তো চলো গিয়ে দেখি লাঞ্চে কী কী খাই, তোমার শেষ সবটা শেয়ার করছি, দেখতে থাকো। তো মন্দির দর্শন করে তো ওখান থেকে ফিরে আসলাম, এসে ফ্রেশ হয়ে আবার ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে চলে গেলাম খেতে। কারণ সি বিচে গিয়ে দেখলাম যে ভাটা তখনও হয়নি, আর তো আমাদের লাঞ্চের টাইমও হয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছিলো। তো তার জন্য আমরা লাঞ্চে চলে গেলাম। আর দেখো হোটেল অর্কিড বাংলি রেস্টুরেন্ট, এইটা তো সন্ধান তোমাদেরকে আগের একটা ব্লগে দিয়েইছিলাম। আর এখন ওদের মেনু কার্ডটাও খুব ভালো মতো করে শেয়ার করার ট্রাই করলাম। আর আমার লাঞ্চে স্পেশাল ছিল হচ্ছে চিকেন, আর ছিল মিক্সড ফ্রাইড রাইস। আর মা, মামুনি আর কাঞ্চন নর্মাল ভাত ডাল সাথে চিকেন এরকম নিয়েছিল। আর বোধহয় ইলিশ মাছ ছিল। তো যাই হোক, খাওয়া টাওয়া হয়ে গেল, তারপর আমরা আবার চলে গেলাম সি বিচে। এবার দেখছি ভাটা হচ্ছে। গাইস এখন লাঞ্চ সেরে চলে এসেছি সি বিচে, অসম্ভব হাওয়া দিচ্ছে। আর দেখো ভাটা হয়ে গেছে, কিন্তু ওই দেখো পুরো বালি দেখা যাচ্ছে। এবার আমরা যাবো রুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আসবো স্নান করতে। তো দারুণ এই দেখা হচ্ছে। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লাঞ্চের পরে আর একজন কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম নিয়ে চলে এসছে, এবার আমরা খাবো, দেন স্নানে যাবো। তো তারপর সন্ধে হলো আর কাঞ্চন আমাকে নিয়ে বেরোলো কেক আনতে যাবে বলে। আর মা বলে দিয়েছিল কিছু 5 রকমের মিষ্টি নিয়ে আসার জন্য। তো আমরা চলে গেছিলাম মিষ্টি কিনে নিয়ে, এবার যাচ্ছি কেকের খোঁজে। যেহেতু আমরা ফার্স্ট টাইম বললামই বার্থডে সেলিব্রেট করছি বাইরে, তো কোথায় কি দোকান আছে একটু জিজ্ঞাসা করে জেনে নিতে হয়েছিল। তো বেশি দূরে নয়, ওল্ড দীঘার একদম কাছেই, আমাদের হোটেল থেকেও খুব বেশি দূরে না, হাঁটা পথে হয়তো 5-10 মিনিট দূরত্বে ছিল হচ্ছে মিয়া অমরে। তো মিয়া অমরেতে চলে গেছিলাম। তো দেখো তারপর কেক চুজ করে নিয়েছিলাম, তোমাদের সাথে তো আমি শেয়ার করেইছিলাম যে কি কোন কেকটা আমি নিয়েছিলাম। তো দেখো রাস্তায় যেতে যেতে জগন্নাথ বলরাম সুভদ্রার এই সুন্দর আলোর মূর্তিগুলো ছিল, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার চলে যাচ্ছি মিয়া অমরের ভেতরে। আর এটা ছিল 13th মে, এটা ছিল আমাদের ট্রিপের লাস্ট ডে। 14th মে আমাদের মর্নিংয়ে ছিল ট্রেন, সেই ট্রেনে তো বিভৎস অবস্থা ছিল, সেই স্টোরিটাও তোমাদের সাথে শেয়ার করছি। তাম্রলিপ্ত এক্সপ্রেসের কি কাহিনী, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো মিয়া অমর মানেই তো দারুণ দারুণ কেক। তো এই যে আমি আমার কেকটা পছন্দ করে নিয়ে নিয়েছি, কাঞ্চন এখানে পেমেন্ট করে দিচ্ছে, ওনার বউয়ের প্রথম বার্থডে বলে কথা। তারপর আমরা চলে গেছিলাম আবার ন্যাশনাল কাজু সেন্টারে, যেহেতু বাড়ির জন্য এবং সবাইকে দেওয়ার জন্য, যেহেতু দীঘার কাজু বিখ্যাত, কিছু কাজু নেওয়ার ছিল। তো আমরা ন্যাশনাল কাজু থেকেই কিনি প্রত্যেকবার, প্রচুর দোকান আছে দীঘাতে, বাট ন্যাশনাল কাজুটাই আমাদের বেস্ট লাগে। তো এইভাবেই দিনটা শেষ হলো, বার্থডে সেলিব্রেট করেছিলাম, সি বিচে গেছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম, এই বাইরে আর কি এরকম নর্মালি সেলিব্রেশন হয়েছিল। হচ্ছে 14th মে মর্নিং। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম লাগছে আর পাখা নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। ওকে, তাম্রলিপ্ত এক্সপ্রেসের এই মে মাসে খুবই খারাপ অবস্থা, যেরকম লেট করে ট্রেন ছাড়ছে ততটাই লেট করে ট্রেন এখান থেকেও এখানেও আসছে এবং এখান থেকেও ততটাই লেট করে ছাড়ছে। হাওড়া থেকেও যতটাই লেট করছে দীঘাতেও
আসতে সময় লাগছে, প্লাস দীঘাতে এসেও এতটাই লেট করে ছাড়ছে, মানে আমরা আসার দিনও ভুগেছি আর যাওয়ার দিনও ভুগেছি, প্লাস এসি না নিয়ে যে কী ভুল করেছি বুঝতে পারিনি, এতটা মারাত্মক টিপিক্যাল গরম হবে। তো যাই হোক, তোমরা যদি কখনো তাম্রলিপ্ত এক্সপ্রেস এই গরমে বুক করো, এসি ছাড়া বুক করো না, আর তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেনটা অ্যাভয়েড করার চেষ্টা করো, কারণ এটা কিন্তু ভীষণভাবে ডিলে করছে, প্রচণ্ড ডিলে করছে। মানে আমরা যেদিন এসেছি সেদিন 6:45-এর ট্রেন ছেড়েছে 8:30টায়, আর এর পরেও একটা ঘটনা ঘটেছে, 6:45-এর ট্রেন দুপুর 12টায় ছেড়েছে হাওড়া থেকে। তো বুঝতে পারছো ডিলেটা। আর কান্ডারি এক্সপ্রেস তো খুবই চাপের, কারণ তাম্রলিপ্ত আর কামরাঙ্গি যদি একটাই ট্রেন, জাস্ট নামটা বদল করে দেয় ওরা। তো কান্ডারি তো আজকের দিন ক্যান্সেল করে দিয়েছে, যেহেতু ওটা দুপুরবেলা 2:30 পৌনে 3টে নাগাদ থাকে হাওড়াতে। তো এই হচ্ছে ট্রেনের কন্ডিশন, ইন্ডিয়ান রেলওয়ে প্রচণ্ড। তো ট্রিপ শেষ, একটু মন খারাপ, বাড়ি ফেরার পালা। তার মধ্যে ট্রেন এতটাই ভোগাচ্ছিল আর গরমে সত্যিই খুব বিরক্ত লাগছিল। তো দেখো এখানে রঘুনাথ বাড়ি বলে একটা স্টেশন রয়েছে, সেখানে ট্রেন এত সময় দাঁড়িয়েছিল যে ট্রেন থেকে সব লোকজনরা নেমে ওখানে একটা আম গাছ ছিল, আর গরম মানেই তো আমের সিজন, তো সব আম পাড়তে লেগে গেছিলো। তারপর ফাইনালি ট্রেন ছাড়লো আর একটা বড় নদী পেরিয়ে যাচ্ছি, নদীটার নামটা ঠিক জানি না। তো যাই হোক, ট্রেন থেকে এটার ভিউ বেশ সুন্দর আসছিল, অনেকটা আমাদের গঙ্গারই মতো, বাট গঙ্গার থেকে একটু বেশি বড় ছিল নদীটা। তো দেখো এবার বাড়ি ফেরার পালা, একটু ভালোও লাগছিল, অনেকটা কাছে চলে এসে বাড়ির, যে ফাইনালি এই গরমের প্রকোপ থেকে বাঁচবো। তো দেখো কথা বলতে বলতে কিছুক্ষণ বাদেই আমরা হাওড়া পৌঁছে গেছিলাম, আর যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছিলো, ট্রেন অনেক লেট ছিল, আর সেরকম কিছু লাঞ্চে আমরা পাইনি, তাই চাউমিন কফি এইসবই নিয়ে নিয়েছিলাম হাওড়া থেকে। তারপরে ফাইনালি হাওড়া ব্রিজ দিয়ে একটা ট্যাক্সি বুক করলাম আর শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিলাম, ওখান থেকে ট্রেন ধরে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। তো ব্লগটা এবার এখানেই শেষ করছি, আমার ব্লগটা পুরোটা দেখে বলো কেমন লাগলো। আজকের মতো আসি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টিল দেন টাটা, বাই বাই।